আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। একদল লোক সবসময় ঘিরে রাখে নেতৃত্ব। তিনি এখন তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে ভালনারেবল অবস্থায় রয়েছেন। 19 জন সংসদ সদস্য তারা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা এনডিএ কে সমর্থন করবেন, কিন্তু বিজেপি এদের কাউকে নেবে না। 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অবস্থা আসলে অনেকটা তাসের ঘরের মতো, যা ক্রমশ ভেঙেই যাচ্ছে। মমতা ব্যানার্জি ক্রমশ নিঃসঙ্গ হচ্ছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস যারা 15 বছর পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল, তাদের ক্ষমতা চলে যাওয়ার 1 মাসের মধ্যেই এই অবস্থা কেন? ঠিকই বলেছেন প্রচেতা, এবং আমি এটার সঙ্গে এটাও যোগ করব যে অনেকেই এটা পূর্বাভাস করেছিলেন যে তৃণমূল কংগ্রেস যদি নির্বাচনে হারে তবে দলটার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন উঠবে। কিন্তু দলটা যে এত তাড়াতাড়ি বলা যেতে পারে এরকম ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, এবং শুধু ভাঙেনি, 3 টুকরো হয়েছে, কেন সেই প্রসঙ্গেও আমরা একটু পরে আসছি। 3 টুকরো হয়েছে এইটা কিন্তু কেউ ভাবতেই পারেননি, এবং এর পেছনে মোটামুটি বিশ্লেষণ করলে যা বোঝা যায় 3টে প্রধান কারণ আছে, সেগুলোতেই আমরা এক এক করে আসতে পারি। 3টে প্রধান কারণ বলছেন। আমার তো সবার প্রথম মনে হচ্ছে যে মমতা ব্যানার্জির রাজনীতি, যে ধরনের রাজনীতিতে তিনি বিশ্বাসী ছিলেন, বলা যায় নির্বাচন সর্বস্ব রাজনীতি। তিনি যখন ক্ষমতায় এসেছেন তখন তার আগের যে ফেজটা আমরা দেখতে পাই, সেখানে তিনি দীর্ঘ আন্দোলন করেছেন, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 34 বছরের বাম শাসনকে ক্ষমতাচ্যুত করাটাই তার প্রধান লক্ষ্য ছিল। এই দলটার রাজনৈতিক মতাদর্শ কি, এটা নিয়ে কিন্তু চিরকাল একটা বিভ্রান্তি বা একটা বলা যেতে পারে অস্পষ্টতা ছিল, এবং মমতা ব্যানার্জি যে চিরকাল নির্বাচনে জেতার জন্যই রাজনীতি করেছেন এটা নিয়েও বিশেষ সন্দেহের অবকাশ নেই। 2011-তে তিনি যখন সিপিএম এর 34 বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এলেন, তার আগে পর্যন্ত তার একমাত্র লক্ষ্য ছিল সিপিএমকে ক্ষমতা থেকে সরানো, এবং এই যে দলটার ভিত্তি কংগ্রেস ভেঙে তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, তার রাজনৈতিক আদর্শটা কি এটাও কখনো তিনি পরিষ্কার করেননি। অনেকে বলেন যে মমতা ব্যানার্জির দলের কোনো ইজম ছিল না সেইভাবে, একমাত্র পপুলিজম, অর্থাৎ জনমুখী যেই নীতিটা জনপ্রিয় হবে সেটা যখন যেরকম দরকার তিনি সেটা সেটাই করেছেন। তারা বারবার প্রতিষ্ঠা করার চেষ্টাও করেছেন, মা মাটি মানুষের সরকার। রেলমন্ত্রী যখন মমতা ব্যানার্জি ছিলেন দেশের, তখন ইনি সমস্ত অর্থনৈতিক বাস্তবতাকে অস্বীকার করে বছরের পর বছর ভাড়া বাড়াতে দেননি। প্রধানমন্ত্রী বাজপেয়ীর হয়তো সেটা পছন্দ হয়নি, কিন্তু তিনি মেনে নিতে বাধ্য হয়েছিলেন, এবং এরপরেও এই পপুলিজমের রাস্তা কিন্তু মমতা ব্যানার্জিকে বারবার নিতে দেখা গেছে। 2011-তে যখন তারা ক্ষমতা এলেন, তারা মা মাটি মানুষের কথা বলতেন, কিন্তু সেই মা মাটি মানুষ অর্থাৎ জমির অধিকার, এবং এটার মধ্যেও একটা অস্পষ্টতা কিন্তু অন্তর্লীন ছিল। এবং যেই নির্বাচনী সফলতাই যখন একটা দলের প্রধান রাজনৈতিক উদ্দেশ্য এবং ভিত্তি হয়, দেখা যায় যে নির্বাচনে একটা পরাজয় এলেই সেই দলটার কিন্তু ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়ে, এবং আমরা ঠিক সেটাই হতে দেখলাম যে 2026-এর 4 মে যখন তৃণমূল কংগ্রেস একটা বড় নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়ল, মমতা ব্যানার্জি সেটা মেনে নিতে পারলেন না। তিনি কিন্তু একবারও পরাজয় স্বীকার করেননি, যেটা আমরা তখন তার বক্তব্যেও শুনেছিলাম। তিনি ভবানীপুরে হেরে গেছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেটাকে চ্যালেঞ্জ করেও তিনি হাইকোর্টে গেছেন, অর্থাৎ হার তিনি এখনো মানতে পারছেন না। হ্যাঁ, মমতা ব্যানার্জি এই পরাজয়টা স্বীকার করতে পারছেন না, এটা পরিষ্কার, কিন্তু তার যারা অনুগত সেনানীরা তারা ইঙ্গিত কোন দিকে সেটা টের পেয়ে তারা কিন্তু শিবির বদলাতে শুরু করে দিয়েছেন। ঠিকই বলেছেন, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে 20 জন সংসদ সদস্য তারা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন যে তারা এনডিএ কে সমর্থন করবেন, এবং এনডিএ সমর্থিত একটি দল এনসিপিআই, যার নামও কিছুদিন আগে পর্যন্ত আমাদের কারোর জানা ছিল না, সেখানে গিয়ে তারা যোগদান করলেন। ঠিকই, এই যে তৃণমূল কংগ্রেস ভেঙে তাদের পুরনো দলের নেতা কর্মীদের অন্যদিকে যাওয়ার স্রোত, এটার আরেকটা ব্যাখ্যা এরকম ভাবে আমরা করতে পারি সম্ভবত, ভারতের বড় বড় রাজনৈতিক দলগুলো যে নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়েনি তা নয়। বিজেপি বহুবার ভোটে হেরেছে, বহু রাজ্যে বছরের পর বছর ভোটে হেরেছে, কিন্তু দলটা গুটিয়ে যায়নি। তার কারণ সেই দলগুলোর একটা আদর্শিক ভিত্তি আছে, রেজিমেন্টেড পার্টি। বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতির কথা আমরা বলি, তারা যখন নির্বাচনে হেরেছেন তারা ওই তাদের এজেন্ডার পেছনে কাজ করেছেন, তাদের ওটাকে আঁকড়ে ধরেছেন, এবং পাশাপাশি আমরা জানি বিজেপি আরএসএসকে তাদের আদর্শিক অভিভাবক বলে ধরা হয়। আরএসএস তাদের সংগঠনের কাজ সেটা পরিব্যাপ্ত, তারা সরাসরি রাজনীতিতে নাক গলায় নয়, কিন্তু তারা বিজেপির জন্য বহুবার কাজ করেছে। ফলে নির্বাচনে হারলেও এই সংগঠনটাকে বা এই আদর্শিক ভিত্তিটাকে তাদের হারাতে হয়নি। একইভাবে কংগ্রেসেরও একটা সোশ্যালিস্ট বেস আছে, সমাজতান্ত্রিক কিছু ভাবনার ভিত্তিতে কংগ্রেসের আদর্শ আছে, সেইটাকে তাদের ভোট ব্যাংক ছেড়ে চলে গেছে বিভিন্ন সময়, কিন্তু কংগ্রেসকে আজও মুছে দেওয়া যায়নি। বাংলাদেশে আপনি যদি জামাতে ইসলামীর দিকে তাকান, জামাতে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে বারবার, কিন্তু তাদের একটা আদর্শিক ভিত্তি তাদের দলের আছে। আপনি তার সঙ্গে একমত হতে পারেন, না হতে পারেন, কিন্তু সেই ভিত্তিটা আছে, এবং সেইটাকে যখন তাদের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তারা কিন্তু সেই ভিত্তিটাকে আঁকড়ে তাদের যে সামাজিক কর্মকাণ্ড আছে সেইখানে তারা কর্মকাণ্ড
বিস্তার করেছেন, ফলে তারা কখনো সমাজ জীবন থেকে বা মানুষের জীবন থেকে দূরে সরে যাননি। আলাদা হয়ে যায়। তৃণমূলের ক্ষেত্রে যেটা হয়েছে বলে আমার মনে হয় সেটা হচ্ছে এই যে নির্বাচন কেন্দ্রিকতা, সবকিছু নির্বাচনকে ঘিরে, একটা নির্বাচন জেতার পর পরের নির্বাচনের দিকে তাকিয়ে সমস্ত কর্মসূচি নেওয়া, এইটা তাদের বিপক্ষে গেছে। তার পাশাপাশি উনি যে নীতিগুলো নিয়েছিলেন, যে জনকল্যাণমূলক প্রকল্পগুলো, বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলেছেন হ্যাঁ এটা হয়তো আপনাকে 5 বছর 10 বছর সুফল দিতে পারে, কিন্তু এগুলোর একটা শেলফ লাইফ আছে। এই যে মমতা ব্যানার্জির যে রাজনীতির প্রসেসটা, এই যে নির্বাচন কেন্দ্রিকতা, দোল পলিটিক্স, সেলিব্রিটিদের ওপর নির্ভর করা, এই গোটা বিষয়টাতে যে লুপহোলস গুলো তৈরি হয়েছিল, যে খামতিগুলো ছিল, সেই খামতিগুলোর বোধহয় সব থেকে বেশি সুযোগ বিজেপি নিয়েছে। একদম। এবং এটা নিয়ে বোধহয় কোনো দ্বিরুক্তির অবকাশ নেই যে বিজেপি এই যে তৃণমূল কংগ্রেসের ভাঙনের ক্ষেত্রে একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের ভূমিকা পালন করেছে। এবং এই যে তৃণমূল দুটুকরো হয়েছে বা তিন টুকরো হয় বলা যায়, কলকাতায় এখন তো কোনটা আসল তৃণমূল কোনটা নকল তৃণমূল সেটা নিয়েও একটা তর্ক রয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে যে শেষ পর্যন্ত কতজন রয়ে গেছেন এটাও আমরা এই মুহূর্তে জানি না। তো অবশ্যই বিজেপি এই ভাঙনে মদত দিয়েছে, কলকাতায় একরকম ভাবে, দিল্লিতে আরেক রকম ভাবে। কেন? দেখুন, আমরা সবাই জানি বিজেপি পশ্চিমবঙ্গ জিততে চেয়েছিল বহুদিন ধরে। দেশের যে রাজ্যগুলো তারা সবচেয়ে বেশি জিততে চেয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গকে লাস্ট ফ্রন্টিয়ার বলা হতো, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তারা এই রাজ্যটা প্রবলভাবে জিততে চেয়েছিল। এখন তারা জিতেছে। এই সময়ে যদি মমতা ব্যানার্জির মতো একজন শক্তিশালী বিরোধী নেত্রী রাজ্যে থাকেন, তাদের কিন্তু পদে পদে বাধা পেতে হবে। এবং আমরা সবাই জানি কোনো জায়গা নেই যে বিরোধী নেত্রীর আসনে মমতা ব্যানার্জি এখনো পর্যন্ত, প্রশাসক হিসেবে তার যতই ব্যর্থতা দুর্বলতা থাক, কিন্তু বিরোধী নেত্রী হিসেবে তিনি যে কতটা সফল এটা আমরা অতীতে বারবার দেখেছি। তিনি এখন তার রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে ভালনারেবল অবস্থায় রয়েছেন। এটাই তাকে আঘাত করার সবচেয়ে উপযুক্ত সুযোগ তাদের জন্য। তারা ঠিক সেটাই করেছেন। এবং যাতে একটা বিরোধী দল এমন পাওয়া যায় ঋতব্রত ব্যানার্জি বা সন্দীপন সাহার মতো নেতাদের দিয়ে, তারা ঠিক সেটাই করেছেন যে এই দলটাকে কলকাতায় একরকমভাবে ভাঙিয়েছেন, পরিষদীয় দলকে তারা ভাঙিয়েছেন। ধরেই নেওয়া যায় যেহেতু বিজেপির একটা সক্রিয় ভূমিকা ছিল এই বিদ্রোহী শিবির, যারা এখন নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন, 60-65 জন প্রায় এমএলএ তাদের সঙ্গেই চলে এসেছেন, এদের কিন্তু কলকাতায় কাগজে কলমে অন্তত বিরোধিতা করতে হবে। দিল্লিতে পরিস্থিতিটা একটু আলাদা। দিল্লিতে যে আমরা সবাই জানি 2024-এর যে লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু সেখানে একক গরিষ্ঠতা পায়নি, 240-এ তাদের আসন সংখ্যা থেমে গেছে। ফলে তাদের অন্য দলগুলোর ওপর, টিডিপির মতো, জনতা দল ইউনাইটেডের ওপর নির্ভরশীল তারা সরকার টিকিয়ে রাখার জন্য। এইখানে যে দুর্বলতাটা এনডিএর ছিল, তৃণমূল কংগ্রেসের এই সংকট, তৃণমূল কংগ্রেসের সংকট তাদেরকে একটা অভাবিত সুযোগ এনে দিয়েছে। এই তৃণমূল কংগ্রেসের 28 বা 29 জন সংসদ সদস্য থেকে তারা ভাঙিয়ে এনে যে এই 20 জনের গ্রুপটা তৈরি করেছে, তারা এনডিএকেই অর্থাৎ বিজেপি জোটকেই তারা সমর্থন করবেন। বিজেপি জোটও এতে শক্তিশালী হয়েছে, প্রকাশ্যে এটা বলছেন। ফলে বিজেপির জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন। কলকাতাতেও যেমন, দিল্লিতেও তেমন। কলকাতায় তারা এমন একটা বিরোধী শিবির পেলেন যারা হয়তো ততটা বাধা দেওয়ার মতো অবস্থাতেই নেই, তাদের কাজে কোনো বাধাই পড়বে না, তারা তাদের মতো করে এজেন্ডা বাস্তবায়নের কাজ করে যেতে পারবেন। আর দিল্লিতে তাদের নরেন্দ্র মোদীর সরকার শক্তিশালী হবে। যদিও আমরা জানি বিবিসিকেই যারা এখনো মমতা শিবিরে রয়েছেন বলে বলছেন, তারা অনেকেই আমাদের বলেছেন যে এদের কজনকে শেষ পর্যন্ত বিজেপি নেবে তা নিয়েও সন্দেহ আছে। আর আবার আমি বলেছি বিজেপি এদের নেবে না, কারণ বিজেপি এদের সবাইকে খুব ভালো করেছেন, আমার চেয়ে ভালো করেছেন। এটা থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বিজেপি এই তৃণমূল ত্যাগীদেরকে তারা নিজেদের দলে মিশিয়ে নেয়নি, কিন্তু এমনভাবে ব্যবহার করেছে যাতে পরিস্থিতিটা তাদের অনুকূলে আসে। ফলে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যে এই 3 টুকরো হয়েছে তার পেছনে বিজেপির একটা অত্যন্ত বড় ভূমিকা রয়েছে, এবং তারা রাজনৈতিক পরিস্থিতিটাকে নিজেদের অনুকূলে নিয়ে আসার জন্য এই ভাঙনে আমি বলবো সক্রিয়ভাবে, প্রোঅ্যাক্টিভ ওয়েতে তারা মদত দিয়েছে। শুধুমাত্র বিজেপি কি একমাত্র ক্যাটালিস্ট যারা তৃণমূল কংগ্রেসের ভাঙনের ক্ষেত্রে ভূমিকা নিলেন? মমতা ব্যানার্জির উত্তরসূরি বা তৃণমূল কংগ্রেসের উত্তরসূরি, যাকে সেনাপতি বলা হচ্ছিল দলের, যাকে যুবরাজ বলে ডাকা হচ্ছিল একটা সময়, সেই অভিষেক ব্যানার্জি, প্রত্যেকে যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছেন তারা প্রত্যেকে আঙুল তুলেছেন সরাসরি অভিষেক ব্যানার্জির দিকে। তারা কিন্তু কেউ মমতা ব্যানার্জির শাসন বা তার ক্ষমতা নিয়ে যতটা না সমালোচনা করছেন, তার থেকে অনেক বেশি সমালোচনার কেন্দ্রে রয়েছেন অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি একটা বড় ফ্যাক্টর, যেটা তিনি তৃণমূলের ভাঙনকে তিনি নিজের অজান্তেই হয়তো তিনি এটাকে কিন্তু এই পুরো প্রক্রিয়াটাকে তিনি এক্সপেডাইট করেছেন, তিনি ত্বরান্বিত করেছেন, এটা কোনো সন্দেহ নেই। এখন দেখুন, অভিষেক ব্যানার্জির যে রাজনৈতিক কর্মপদ্ধতি,
আমরা যেটা দেখেছি গত কয়েক বছরে, ইনি আইপ্যাকের মতো বাইরের একটা ম্যানেজমেন্ট সংস্থা, তাদেরকে তিনি তৃণমূলের পরিচালনার ক্ষেত্রে নিয়ে এসেছেন। সেটা একটা সময় সুফলও দিয়েছে। যখন 2021 নির্বাচনে বাংলা নিজের মেয়েকেই চায়, এই ধরনের স্লোগান কিন্তু আইপ্যাকের প্রশান্ত কিশোরী বেঁধে দিয়েছিলেন। তারপর আমরা যেটা ধীরে ধীরে দেখেছি যে অভিষেক ব্যানার্জির প্রচ্ছন্ন সমর্থনে আইপ্যাক যেভাবে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্তৃত্ব ভারটা, পরিচালনার ভারটা যেভাবে প্রায় হাইজ্যাক করে নিয়েছিল বলা চলে, এবং দলের নেতারা কি বলবেন, কি ভাষণ দেবেন, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতো কোন কেন্দ্রে কে মনোনয়ন পাবেন, এই সবটাই আইপ্যাক নিয়ন্ত্রণ করতো, এবং তার পেছনে অভিষেক ব্যানার্জির একটা বড় সমর্থন ছিল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা নিয়ে অসন্তোষ যে দানাবাদ ছিল তাতেও কোনো সন্দেহ নেই। যারা অভিষেক ব্যানার্জির পক্ষে যুক্তি দেন তারা বলেন যে উনি একটা দলের মধ্যে কর্পোরেট শৃঙ্খলা আনতে চেয়েছিলেন। দলটা, তৃণমূল তো কংগ্রেস ভেঙেই তৈরি, কংগ্রেসের যে একটা ঢিলে ঢালা পুরনো, কংগ্রেসকে একসময় মোহনদাস করমচাঁদ গান্ধী রেলওয়ে প্ল্যাটফর্মের সঙ্গে তুলনা করেছিলেন, তৃণমূলেও সেই ঘরানাটাই ছিল, এবং যে যা খুশি বলতে পারতেন, নানান রকম মত ছিল। অভিষেক ব্যানার্জি সম্ভবত চেয়েছিলেন দলটাকে একটা কর্পোরেট অনুশাসনে বেঁধে দিতে। কিন্তু এর মধ্যে দিয়ে যেটা তিনি করেছেন সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি জনগণের পালস বুঝে চলার জন্য চিরকাল পরিচিত, সেইটা থেকে উনি বোধহয় সরে এসেছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের যে নিচুতলার কর্মী, মানে তৃণমূলের যারা তৃণমূল, সেই পর্যায়টার সঙ্গে দলের নেতৃত্বের একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে গিয়েছিল অভিষেক ব্যানার্জির মাধ্যমে। সর্বোচ্চ স্তরের নেতৃত্বের মধ্যে একজন একেবারেই ধরা ছোঁয়ার বাইরে, ইনকমিউনিকেটেবল অল দ্য টাইম, আর একজনকে তো সবসময় ঘিরে রেখে যে কোনো অনুষ্ঠানে ওই 8-10টা লোক, 8-10টা পুলিশ অফিসার, 8-10টা আইএএস অফিসার, আর 8-10টা আমাদের নেতা মন্ত্রী, আর কিছু সাংবাদিক, পেটোয়া সাংবাদিক। এই অবস্থার ফলে তার কাছে তো আসল মাটিতে কি হচ্ছে, অন দ্য গ্রাউন্ড লেভেল, হোয়াট ইজ দ্য সিচুয়েশন, নোবডি ডেয়ারস টু রিপোর্ট টু এনিবডি। মিস্টার রায় ইতিমধ্যে রাজ্যসভার পদ থেকে, রাজ্যসভার সংসদ সদস্যের পদ থেকে ইস্তফাও দিয়ে দিয়েছেন, এবং সেই একই অভিষেক ব্যানার্জিকেই দায়ী করে। এখন দেখুন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এই অভিযোগগুলো রাজনৈতিক, এছাড়া আর্থিক দুর্নীতির বহু অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে, সেগুলো প্রমাণ সাপেক্ষ, আদালতে সেগুলো নিয়ে হয়তো মামলা হয়েছে, মামলা হবে। কিন্তু অভিষেক ব্যানার্জি এমন একটা পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন যাতে তার বিরুদ্ধে কিন্তু দলের ছোট বড় মাঝারি সব স্তরের নেতারা এইটা আঙুল দেখিয়ে বলতে পারছেন যে ওনার জন্যই আমরা দল ছাড়তে বাধ্য হলাম, এবং তারা মনে করছেন যে হ্যাঁ, অভিষেক ব্যানার্জিকে যদি আমি যুক্তি দিই তাহলে হয়তো আমার এই দল ত্যাগ বা অন্য দলের টিকিটে জিতে আরেকটা শিবিরে ভিড়ে যাওয়া, এটাকেও হয়তো মানুষ ছাড় দেবেন। অভিষেক ব্যানার্জিকে ঢাল রেখে বা অভিষেক ব্যানার্জিকে যুক্তি খাড়া করে তারা কিন্তু সবাই, দলের সমস্ত নেতা তৃণমূলে সরে যাচ্ছেন। তো ফলে অভিষেক ব্যানার্জি কতটা দায়ী সেইটা বিচার করা মুশকিল এই মুহূর্তে, মানে তিনি কতটা একা ট্রিগার করেছেন এই পদ্ধতিটা বা তৃণমূলের মধ্যে এই ভাঙনটাকে, সেটা হয়তো বলা মুশকিল। কিন্তু অবশ্যই তিনি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যাতে বাকিরা সবাই মনে করছেন যে অভিষেক ব্যানার্জিকে শিখণ্ডি খাড়া করে তাকে দেখিয়ে এটা অন্তত সরে যাওয়া যায়, তাকে যুক্তি এটা বলা যায়। এবং পাশাপাশি মমতা ব্যানার্জিও যে অভিষেকের প্রতি যে অন্ধ স্নেহ দেখিয়েছেন বা একটা প্রশ্রয় দেখিয়েছেন, সেটাকেও অনেকে উল্লেখ করছেন যে মমতা ব্যানার্জিকে বলেও কোনো লাভ হতো না, কারণ অভিষেক ব্যানার্জির সমস্ত কাজ, তার প্রিয় ভাইপোর সমস্ত কাজের ব্যাপারে তিনি মোটামুটি চোখ বুজে থাকতেন। যেহেতু দুর্নীতির প্রসঙ্গ অভিষেক ব্যানার্জির সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে, ক্রমশ আরো যত দিন যাচ্ছে তার যিনি আত্মসহায়ক তার নাম উঠে এসেছে, এই দুর্নীতির প্রসঙ্গেও যখন বারবার দলের বিভিন্ন নেতা মন্ত্রী থাকাকালীন তারাও যখন জেলে গিয়েছেন বা ধরা পড়েছেন, তারপরেও মমতা ব্যানার্জিকে সেই বিষয়ে কোনো কঠোর বার্তা দিতে বা কিছু বলতেও সেটা আমরা দেখিনি। যেমন 2026-এর বিধানসভা নির্বাচনে টিকিট দেওয়ার সময় তিনি জ্যোতিপ্রিয় মল্লিককে আবার টিকিট দিলেন, যিনি জেল খেটে এসেছেন, যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী থাকাকালীন জেলে গিয়েছিলেন দুর্নীতির কারণে। দুর্নীতিটাও কি কোথাও একটা ট্রিগার করলো? অবশ্যই দুর্নীতি তো ট্রিগার করেইছে, এবং যেটা বলা হয় যে আমরা যেটা একটু আগে বলছিলাম যে প্রশাসক হিসেবে মমতা ব্যানার্জির যে ব্যর্থতাগুলো, তার মধ্যে একটা হচ্ছে এই এত হাজার হাজার দুর্নীতির অভিযোগ এবং সেগুলো নিয়ে তার নীরবতা। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাই দুর্নীতির অভিযোগ থাক, মমতা ব্যানার্জিকে তা স্পর্শ করেনি, তার ব্যক্তিগত জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি, তার গায়ে কেউ কালি ছিটোতে পারেনি। কিন্তু সেই মিথটাও দেখা গেল এবারে কিন্তু ভেঙে গেছে, এবং সেখানে অভিষেক ব্যানার্জির একটা ভূমিকা আছে। বিরোধীরা বলতে শুরু করলেন বিধানসভা নির্বাচনের আগেও যে অভিষেক ব্যানার্জিতে দুর্নীতির শেষ নয়, এই দুর্নীতির ভাগ নিশ্চয়ই সর্বোচ্চ স্তরেও পৌঁছয়, কালীঘাটেও পৌঁছয়, এবং মমতা ব্যানার্জির দিক থেকে তার কোনো রিবাটাল, জোরালো রিবাটাল কিন্তু আমরা যা প্রতিবাদ বা আমরা পাইনি।
এবং এটাও বোঝা গেল যে মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তা, উনি 40 বছরের ওপর সক্রিয় রাজনীতিতে আছেন, সংসদীয় রাজনীতি করছেন 4 দশকেরও বেশি সময় ধরে। এতদিন পরে কিন্তু তার ব্যক্তিগত এই যে জনপ্রিয়তা, সততা, এইটা কোথাও নিয়ে একটা কিন্তু ভাটা বড় বড় পড়ছে। প্রশ্নের মুখে পড়ল, এবং যার পেছনে এই অভিষেক ব্যানার্জি তার প্রিয় ভাইপোকে চোখ বুজে সমর্থন করা, তার উপর আস্থা রাখা, এটাও একটা ভূমিকা রেখেছে। আপাত দৃষ্টিতে তৃণমূল কংগ্রেস এখন 3 টুকরো। তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যে বিপুল ধনরাশি, কোষাগার, সেই সমস্ত কিছুর ভার কে নেবেন, সেই সমস্ত কিছু তৃণমূল কংগ্রেসের কোন ফ্র্যাকশনের কাছে থাকবে, আদেও কি তা মমতা ব্যানার্জি ধরে রাখতে পারবেন, এই সমস্ত কিছু নিয়েই প্রচুর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, ধন্যবাদ।